রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে ইরানের ৩ মরণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। প্যাট্রিয়ট আছে, ডেভিড স্লিং আছে, আয়রন ডোম আছে, কিন্তু সেই সব ঢাল তাস খেলার মতো সরিয়ে দিয়ে ইরানের মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরান প্রমাণ করল তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের ৩টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। প্রতিটির নাম যেন এক একটি ইতিহাস। খেইবার শেকান, ইরানের ৩য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। ১৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। কিন্তু শুধু পাল্লা বড় হলেই চলে না, এই মিসাইলের আসল শক্তি তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতায়। রাডারের চোখকে ধোঁকা দেওয়ার জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে এটি। ডেভিড স্লিং আর প্যাট্রিয়টের মতো দুর্ধর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলকে ধরতে পারেনি, ধরার সুযোগই পায়নি। গাদার, তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরানের যে কোনো প্রান্ত থেকে ছুড়লে ইসরায়েলের যে কোনো কোণে গিয়ে পৌঁছাবে। দূরত্ব এখানে কোনো ঢাল নয়। ইমাদ, ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড সহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ১৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে এবং গাইডেড হওয়ার মানে হলো এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য নয়, সরাসরি গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। এই ৩টি মিসাইল একসাথে ব্যবহার হলে কি হয়, সোমবার সেটা দেখল গোটা বিশ্ব। ইরানের হামলার প্রথম লক্ষ্য ছিল হাইফা শহরের একটি কেমিক্যাল কারখানা। এটি কোনো এলোমেলো পছন্দ নয়। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা চালিয়েছিল। আইআরজিসির জবাব সোজা, একই ধরনের হামলা, একই ধরনের লক্ষ্য, জ্বালানি দিয়ে জ্বালানি। কিন্তু হামলা শুধু সেখানেই থামেনি। ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি, নেভাতিম বিমান ঘাঁটি এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানি মিসাইল। এই ৩টি ঘাঁটি ইসরায়েলের বায়ুশক্তির মূল স্তম্ভ। এখান থেকেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বড় বড় বিমান হামলা। আইআরজিসির দাবি, ছোড়া মিসাইলগুলোর প্রায় সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা যদি সত্যি এতটা ব্যর্থ হয়ে থাকে, তাহলে এই হামলার ক্ষতি কেবল ইট পাথরের নয়, এটা আস্থার ক্ষতি, এটা ভরসার দেয়ালে চির ধরানো। আইআরজিসি এই হামলার পর যে বিবৃতি দিয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলছে ইসরায়েল বেসামরিক অবকাঠামো এবং তেল শিল্প খাতকে লক্ষ্য করে এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই খেলার পরিণতি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এই আগুনের উত্তাপ পাবে। এবং যদি এই ধরনের হামলা চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এবং সেই প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হলে বিশ্বের কি হয় সেটা ২০২২ সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সবাই জানে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলে ইউরোপ কাঁপে, এশিয়া কাঁপে, আমেরিকাও স্বস্তিতে থাকে না। ইরান কার্যত বলছে, তোমরা আমাদের অর্থনীতিতে লাথি মেরেছ, আমরা পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারি। এটা কোনো ফাঁকা বুলি নয়। ইরান থেকে প্রকাশিত ভিডিও ফুটেজ, আইআরজিসির বিবৃতি এবং ৩টি মিসাইলের কার্যকারিতা, সব মিলিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়। মিসাইল উড়েছে, ঘাঁটি পুড়েছে, কারখানায় ধোঁয়া উঠেছে। দুই দিক থেকে হামলা। ইসরায়েলকে এবার সত্যি কোণঠাসা। একদিকে ইরানের মিসাইল, অন্যদিকে হুথিদের রকেট, মাঝখানে নেতানিয়াহু। চারদিক থেকে ঘেরা, পথ প্রায় বন্ধ। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন মুহূর্ত কমই এসেছে যখন ইসরায়েলকে একই সাথে দুটো শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে হয়েছে। এবার সেটা হচ্ছে এবং বিশ্ব তাকিয়ে আছে। উত্তর থেকে ইরান, দক্ষিণ থেকে হুথি। ইসরায়েলের সামরিক বাহিনী এই মুহূর্তে যে চাপে আছে তা অভূতপূর্ব। ইরান ও হুথিদের ছোড়া বেশিরভাগ মিসাইলকেই প্রতিহত করতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। আয়রন ডোম, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট, এই ৩টি স্তরের প্রতিরক্ষা দেয়াল এবার টলে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েল যে ক্ষতির মুখে পড়েছে তা কেবল অবকাঠামোর ক্ষতি নয়, এটা মনোবলের ক্ষতি। বিশ্বের সেরা প্রতিরক্ষা ব্যবস্থা যখন ফুটো হয়ে যায়, তখন ভেতরে ভেতরে যে আতঙ্ক তৈরি হয় সেটা কোনো ক্যামেরায় ধরা পড়ে না। ইরান স্পষ্ট সতর্ক করেছিল লেবাননের রাজধানী বেইরুতে আর হামলা চালানো হলে পরিণতি ভোগ করতে হবে, কিন্তু নেতানিয়াহু সেই সতর্কবার্তায় কান দেননি। নিজের আগ্রাসী নীতিতে অবিচল থেকে আবারও হামলা চালালেন। ফলাফল, দুই দিক থেকে মিসাইলের ঝড়। রাজনীতিতে একটা কথা আছে, শত্রু একটা হলে সামলানো যায়, দুটো হলে কবর খোঁড়া শুরু হয়। নেতানিয়াহু এই মুহূর্তে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে।
হুথিরা এবার সমুদ্র। হুথিরা শুধু আকাশে তাণ্ডব চালিয়েই বসেনি, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। আর সেই নিষেধাজ্ঞা অমান্য করলে সরাসরি হামলার হুমকি দিয়েছে। আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। বাব আল মান্দাব প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে এশিয়া থেকে ইউরোপে যাওয়া বিশ্বের বাণিজ্যিক জাহাজের একটি বড় অংশ চলাচল করে। এটা বন্ধ হলে ক্ষতি শুধু ইসরায়েলের নয়, ক্ষতি গোটা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের। হুথিরা বিবৃতিতে সাফ বলেছে, উত্তেজনার জবাব কেবল সংঘাতের মাধ্যমেই দেবে ইয়েমেন। কথায় বলে, যার হাতে কিছু নেই সে ভয় পায় না। হুথিদের হারানোর কিছু নেই, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ইরান বলছে, পেছন থেকে ইসরায়েলকে মদদ দিচ্ছে মার্কিন প্রশাসন। সরাসরি যুদ্ধে না থাকলেও পরোক্ষভাবে এই সংঘাতের অংশীদার ওয়াশিংটন, এবং ইরান সেটা ভুলে যায়নি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট সব সামরিক স্থাপনা ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যেই আছে। এটা কূটনৈতিক ভাষায় বলা হয়নি, সামরিক ভাষায় বলা হয়েছে, এবং সামরিক ভাষার অর্থ একটাই, এটা বাস্তবায়নের ক্ষমতা আছে বলেই বলা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৩৯ দিনের যুদ্ধে কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি দেশে থাকা আমেরিকার প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে ইতোমধ্যে আঘাত হানার দাবি করেছে তেহরান। সংখ্যাটা ছোট নয়। তাহলে প্রশ্ন ওঠে, নেতানিয়াহুর ভুলের মাসুল কি শেষ পর্যন্ত দিতে হবে আমেরিকাকে? দুই পক্ষের কেউই এখন পিছু হটতে পারছে না। ইরান পিছালে দুর্বলতা, ইসরায়েল পিছালে পরাজয়। হুথিরা পিছানোর ভাষাই জানে না। অপারেশন নাসর। ইরান এবার শুধু হুমকি দেয়নি, ট্রিগার টেনেছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবার বারুদের গন্ধ, কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা, একটু বেশি ভয়াবহ। কারণ ইরান এবার শুধু মুখে আগুন ঝরায়নি, নাম দিয়েছে, লক্ষ্য ঠিক করেছে এবং ট্রিগার টেনেছে। অপারেশন নাসর। ৮ জুন ভোরের আলো ফোটার আগেই ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের ঘোষণা পুরো বিশ্বকে চমকে দিল। তাদের অ্যারোস্পেস ফোর্স সক্রিয় হয়েছে, অপারেশন নাসর শুরু হয়েছে, এবং লক্ষ্য ইসরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, নেভাতিম এবং তেলনোভ। এই দুটি নাম শুনলেই ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়ে, কারণ এগুলো নিছক কোনো সাধারণ ঘাঁটি নয়। নেভাতিম বিমান ঘাঁটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত। এটি অপারেশনাল কেন্দ্র, কৌশলগত সম্পদ। ইরান বলছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল তাদের ৩টি রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাডার মানে চোখ, রাডার ধ্বংস মানে অন্ধ করে দেয়া। আইআরজিসির ভাষায় এই হামলা শুধু প্রতিশোধ নয়, এটা চলমান আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রতিক্রিয়া। পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিশোধ মানে একটা ঘটনার জবাব, সামরিক প্রতিক্রিয়া মানে একটি চলমান যুদ্ধের অংশ। ইরান পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছে, তারা একটি বিচ্ছিন্ন ঘটনায় সাড়া দিচ্ছে না, তারা একটি যুদ্ধে আছে। আর সেই যুদ্ধের এই অধ্যায়টি উৎসর্গ করা হয়েছে সাম্প্রতিক সংঘাতে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে। সামরিক অভিযানে এই ধরনের উৎসর্গ বিরল। এটা নিছক আবেগ নয়, এটা জনগণের কাছে একটি বার্তা, দেশের ভেতরে মনোবল শক্ত রাখার কৌশল। অভিযানের ঘোষণা বড় খবর, কিন্তু সবচেয়ে বড় খবর লুকিয়ে আছে আইআরজিসির পরবর্তী সতর্কবার্তায়। তারা বলেছে, এই সংঘাতে এখন থেকে দুটো জিনিস বিশেষভাবে পাল্টাচ্ছে। ১, হামলার জবাব দেওয়ার গতি। ২, লক্ষ্যবস্তুর পরিধি। সহজ বাংলায় বললে, ভবিষ্যতে ইসরায়েল কিছু করলে জবাব আসবে আরো দ্রুত, এবং জবাব আসবে আরো বেশি জায়গায়। আইআরজিসি আরও জানিয়েছে, তাদের সব যুদ্ধ ইউনিট এবং অপারেশনাল বাহিনী এখন পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। একাধিক ফ্রন্টে একই সাথে অভিযান চালানোর সক্ষমতা তাদের আছে, আর বিভিন্ন পরিস্থিতির কথা মাথায় রেখে পরিকল্পনাও আগেই তৈরি। ইসরায়েল কি বলছে? এখানে আরেকটা চাপা টেনশন। ইসরায়েল এখনো এই হামলার বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। প্রকৃত ক্ষয়ক্ষতি কতটুকু, হামলা কতটা কার্যকর হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কি, এ নিয়ে চলছে শুধু জল্পনা। এই নীরবতাটাও একটি ভাষা। সরকারি পর্যায়ে স্বীকার না করা মানে জনমানুষে আতঙ্ক না ছড়ানো, কিন্তু কূটনৈতিক টেবিলে এবং সামরিক পরিকল্পনা কক্ষে নিশ্চিতভাবেই ঝড় বইছে। প্রশ্ন হলো, এরপর কি? মধ্যপ্রাচ্যের সংঘাত বরাবরই এগোয় এক পা এগিয়ে 2 পা পিছিয়ে আসার ছন্দে, কিন্তু এবার সেই ছন্দ ভাঙছে মনে হচ্ছে। ইরান এবার শুধু কথা বলেনি, অভিযানের নাম দিয়েছে, লক্ষ্য ঘোষণা করেছে এবং সেই লক্ষ্যে আঘাত করার দাবি করেছে। এটি একটি নতুন স্তর। এই অভিযানকে মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমেরিকা কোথায় দাঁড়াবে? ইরান ও ইসরায়েলের সংঘাত প্রতিদিন নতুন রূপ নিচ্ছে, আর আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জন। হঠাৎ করে ইরান 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের দিকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে ছুটতে থাকে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় তারা নতুন করে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রতিরোধের চেষ্টা চালিয়েছে, তবে সব হামলা ঠেকানো সম্ভব হয়নি। এই হামলার কিছুক্ষণ পরেই লেবানন থেকে হিজবুল্লাহ গোষ্ঠী রকেট ছুড়ে হামলা চালায়। এতে বোঝা যাচ্ছে যুদ্ধ এখন একাধিক দিক থেকে ছড়িয়ে পড়ছে এবং ইসরায়েলকে একই সঙ্গে বিভিন্ন ফ্রন্টে লড়তে হচ্ছে। দক্ষিণ ইসরায়েল জুড়ে আবারও সাইরেন বেজে ওঠে। অন্যদিকে উত্তরের গুরুত্বপূর্ণ শহর হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই অবিরাম হামলার ফলে সাধারণ মানুষের মনে ভয় চরমে পৌঁছেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে অনেক ইসরায়েলি দেশ ছাড়ার চেষ্টা করছে, বিশেষ করে তাবা সীমান্ত দিয়ে মিশরে প্রবেশের চেষ্টা বাড়ছে। এমনও বলা হচ্ছে সীমান্ত পার হওয়ার খরচ হঠাৎ করে অনেক বেড়ে গেছে, তবুও মানুষ যে কোনো মূল্যে দেশ ছাড়তে রাজি, যদিও এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এরই মধ্যে আরও একটি হামলায় ইসরায়েলি সেনাদের উপর রকেট আঘাত হানে। এতে একজন কর্মকর্তা গুরুতর আহত হন এবং 6 জন সৈন্য মাঝারি ধরনের আহত হন। সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। উত্তর ইসরায়েলের বড় বড় হাসপাতালে আহতদের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। অনেক তথ্য গোপন রাখা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সমন্বিত হামলা এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা রকেটের পাশাপাশি ড্রোন ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে, যা প্রতিরোধ করা আরো কঠিন। এদিকে যুদ্ধ শুধু ইসরায়েলি সীমাবদ্ধ নেই, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে বলে দাবি উঠেছে। বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলার কথা বলা হচ্ছে। এই হামলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরদারি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ধরনের বিমান আকাশে থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং পুরো যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এর ক্ষতি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে, যদিও সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। ইরান আরও দাবি করছে তারা মধ্যপ্রাচ্যে অন্তত 17টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন রাডার ব্যবস্থা দুর্বল হলেই ক্ষেপণাস্ত্র আগেই শনাক্ত করা কঠিন হয়ে যায়। এতে হামলার সফলতার হার বেড়ে যায়। এখন দাবি করা হচ্ছে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারছে, যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলছে। ইসরায়েল কতদিন এই চাপ সামলাতে পারবে, আর ইরান কত দূর যেতে প্রস্তুত? ইরান মার্কিন সংঘাত তীব্রতর, তেলবাহী ট্যাঙ্কার ও ড্রোন হামলা, ট্রাম্পের সতর্কতা এড়ালো ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা করেছে তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর এই জাহাজগুলোতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কতজন আহত বা নিহত হয়েছেন তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এখান দিয়ে কোটি কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়। তাই এই এলাকায় সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যকেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারকেও অস্থিতিশীল করতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন সামান্য এই পরিস্থিতি লাফিয়ে লাফিয়ে সংকট তৈরি করতে পারে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল সালাম নৌ ঘাঁটিতে ইরান 2টি ড্রোন হামলা চালিয়েছে। আবুধাবি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলার ফলে 2টি সাধারণ সরঞ্জাম ভরা কন্টেইনারে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি অবশ্য একটি বড় চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা 167টি ক্ষেপণাস্ত্র এবং 541টি ইরানি ড্রোন হামলা মোকাবিলা করেছে। এটা ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন ক্রমশ কমছে। ঘটনার পটভূমি হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। 28 ফেব্রুয়ারি সকালে তারা ইরানে হঠাৎ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইরানও প্রতিরোধে নেমেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার জবাব ইরান যেন না দেয়, কিন্তু ইরান বলেছে আত্মরক্ষার ক্ষেত্রে তাদের কোনো সীমা নেই। আব্বাস আরাকচির ভাষায়, আমাদের নিজেদের রক্ষা করার অধিকার নেই, এটা বলার অধিকার কারণ নেই। আমরা যেভাবেই হোক নিজেদের রক্ষা করব। আমাদের জনগণকে রক্ষা করতে তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কোনো সীমা দেখি না। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যা করছে তা আগ্রাসন, আর আমরা যা করছি তা আত্মরক্ষা। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে। এই বক্তব্যে ইরান স্পষ্ট করেছে তারা নিজেদের দেশ ও জনগণ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি জানিয়েছে অপারেশন ট্রু প্রমিসের 5ম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে তাদের 4টি ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনায় ওই জাহাজটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে।
নরকের দুয়ার খোলা রাখবো। মার্কিন ঘাঁটি জাহাজে ক্ষেপণাস্ত্র মেরে বলল, ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে IRGC। ইরান পারস্য উপসাগরকে পরিণত করেছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধে। সর্বশেষ 3 দিনে ইরান একসাথে 137টি মিসাইল এবং 209টি ড্রোন ছুড়েছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি বিমানবন্দরে আঘাত এসেছে, দুবাইয়ের জেবেল আলী বন্দরে আগুন লেগেছে, বার্জ আল আরব হোটেলের বাইরের অংশেও ক্ষতি হয়েছে। সৌদি আরবের রস তানুরা পৃথিবীর অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগারে ড্রোন হামলা হয়েছে। দৈনিক 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াকরণ স্থগিত। শুধু সামরিক উদ্দেশ্য নয়, এবার সরাসরি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। হরমুজ প্রণালী এখন যুদ্ধক্ষেত্র। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যায়। এখন হরমুজ প্রণালী এক যুদ্ধক্ষেত্র। জাহাজ আঘাত পেতে শুরু করেছে। বড় পরিবাহকরা চলাচল স্থগিত করেছে। ট্যাঙ্কারের বিমার দাম রাতারাতি 25 থেকে 50% বেড়ে গেছে। একসঙ্গে হামলা লক্ষ্য করেছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ফলাফল, তেলের দাম একদিনে 10% বৃদ্ধি। এই আঘাতের মানে এখন বোঝা জরুরি, এটি শুধু রাজনৈতিক বিবাদ নয়, এটা সরাসরি গণিত। হরমুজ প্রণালীর বিকল্প নেই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন মিলিয়ে মাত্র 6.5 মিলিয়ন ব্যারেল দৈনিক সরবরাহ করতে পারে। 14 মিলিয়ন ব্যারেল তেল এখন আটকে গেছে। ফলস্বরূপ সাধারণ মানুষ সরাসরি টানাপোড়েন অনুভব করবে। বাজারের খাদ্যদ্রব্যের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, বিদ্যুতের খরচ বেড়ে যাবে। তারা জানতেও পারবে না কেন। অন্যদিকে ধনীরাও এই পরিস্থিতি বুঝে আগে ভাগে অবস্থান নিয়েছে। তেল, স্বর্ণ, রূপা এবং অন্যান্য রিয়েল এস্টেটে তারা ইতিমধ্যেই প্রস্তুত। যুদ্ধ আর অবিচ্ছিন্ন অর্থনীতি। যুদ্ধ কখনো দুর্ঘটনা হয় না, এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ঘটনা। যে মানুষরা বিষয়টি বোঝে তার ইতিহাসের সঠিক দিকে থাকে। এবার ইরান দেখাচ্ছে, যখন বিশ্ব অর্থনীতির মূল অবকাঠামোকে লক্ষ্য করা হয়, তখন প্রভাব ছড়ায় নিউ ইয়র্ক থেকে মুম্বাই পর্যন্ত। প্রতিটি পণ্য, প্রতিটি ফ্লাইট, প্রতিটি ব্যবসা তেলের উপর নির্ভরশীল। এবং পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেলপথ প্রতিদিন হামলার মুখে। তেলের সংকট মানে দৈনন্দিন জীবন ব্যাহত হবে। গ্যাস স্টেশন, বাজার, বিদ্যুৎ বিল সবকিছুতে ধাক্কা লাগবে। এটাই হচ্ছে ইরানের সামরিক কৌশলগত অর্থনৈতিক যুদ্ধের প্রভাব। সামরিক লক্ষ্য আর অর্থনৈতিক প্রভাব একসাথে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানায়, ATHE নোভা নামের ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আঘাতের ফলে এটা এখনও চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে বাহিনীটি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনও কঠোর আঘাত করেনি। বড় হামলা এখনও বাকি, শিগগিরই মূল আক্রমণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। ইরানের লক্ষ্য অর্জনের সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। জেনারেল কেইন বলেন, আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব। আগে ইরান অনেক সময় হামলার আগে সতর্কবার্তা দিত, কখনো শুধু প্রতীকী বা সম্মান রক্ষার জন্য ছোট হামলা চালাতো। কিন্তু এবার সেই ধারা বদলে গেছে। সম্প্রতি কাতারের আল উদেদ ঘাঁটির একটি অত্যাধুনিক আগাম সতর্কবার্তা রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে ইরান। এছাড়া কুয়েতের আরিফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাতেও হামলা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ড্রোন হামলার ক্ষেত্রে। আগে ইরানের বেশিরভাগ ড্রোন আক্রমণ ইসরায়েলের দিকে যেত, কিন্তু এবার তারা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র ও সামরিক সম্পদের দিকে হাজার হাজার সস্তা ড্রোন ছুড়েছে। অল্প সময়েই এক জিনিস পরিষ্কার হয়ে উঠছে, ইরানের সামরিক বাহিনী খুব দ্রুত যুদ্ধের বাস্তবতা বুঝে কৌশল বদলে ফেলছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই এগিয়ে আছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভেতরের অনেক কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়ে ইরান পিছু হটেনি, বরং নতুন কৌশল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান খুব হিসাব করে লক্ষ্য ঠিক করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে তারা মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে টার্গেট করছে, কারণ এসব ব্যবস্থাই মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দেয়।
এই কৌশলের একটি বড় উদাহরণ দেখা গেছে ইরাকে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ইরবিল শহরের সেই হামলা শুধু ধ্বংসই করেনি, বরং একটি বার্তাও দিয়েছে। পেন্টাগন তার সেনাদের কোথায় রাখছে সেই তথ্য তেহরানের কাছে পৌঁছে যাচ্ছে। 3 জন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান হয়তো বুঝে গেছে যে সরাসরি শক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমান হওয়া কঠিন, কিন্তু তারা মনে করছে এই বিশাল সামরিক চাপের মধ্যেও যদি টিকে থাকা যায়, সেটাই রাজনৈতিকভাবে বড় বিজয় হয়ে উঠবে। তাই এখন ইরান সরাসরি শক্তি দেখানোর বদলে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করছে। বিশেষ করে সেই সব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হচ্ছে, যেগুলো এই অঞ্চলে মার্কিন সেনা ও সামরিক সম্পদ রক্ষায় ব্যবহার করা হয়। গত বছরের জুনে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভান্ডারে বড় চাপ তৈরি হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয়, সেই সময় যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। যদি এবার যুক্তরাষ্ট্রের মজুদ কমে যায়, তাহলে ইরান হয়তো আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন সামরিক নেতৃত্ব বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরান সত্যিই তাদের কৌশল বদলাচ্ছে, তবে নিরাপত্তার কারণে তিনি বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, ইরানের এমন তীব্র প্রতিক্রিয়া তারা আগে ভাবেনি। পেন্টাগনের ভেতরে উদ্বেগ রয়ে গেছে, কারণ তারা এখনও নিশ্চিত নয় ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র কোথায় আছে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, ইরান হয়তো তাদের সবচেয়ে উন্নত ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহারই করেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের শুরুতেই দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়ালেও ইরান ভেঙে পড়েনি। ইসরায়েলের আকাশে আধিপত্য করছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একজন ইরানি কমান্ডার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে আধিপত্য বিস্তার করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 6 মার্চ রাতে বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের 23তম দফায় হামলা। IRGCর বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MST যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক ভিডিও বার্তায় খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি অনেকটাই কমে গেছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢালের রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে এই দুর্বলতা তৈরি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ধরে রাখতে, যাতে করে ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং অপরাধী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো যায়। তার মতে, আগে থেকে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। জলফাগারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা এর সব স্বার্থ ও সম্পদ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আঞ্চলিক দেশগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। মুখপাত্র আরও জানান, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। ওদিকে লেবানন সীমান্তে হামলায় 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় 8 সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আছে। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিত। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনুসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে এই হামলায় ব্যবহার করা হয়েছে দুটি শক্তিশালী অস্ত্র। একটি হল গাদার 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইয়ে ক্রুজ মিসাইল। গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইয়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। IRGC দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেইডের সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলেও দাগে আনতে পারছে না ইরানকে। একাই ট্রাম্প নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়েছে IRGC। ড্রোনের গর্জন, ক্ষেপণাস্ত্রের ছায়া আর উত্তপ্ত তেলের বাজার, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মাঝেই নতুন বিস্ফোরক দাবি তুলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তার ভাষায়, ইরানের সামরিক কৌশলের পেছনে কাজ করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত। ঘটনার সূত্রপাত ইরাকের উত্তরাঞ্চলের শহর ইরবিলে। সেখানে পশ্চিমা বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর উত্তর পশ্চিম লন্ডনে ব্রিটিশ সামরিক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন হিলি। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে যে কথা বলেন, তা নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক রাজনীতিতে। হিলির দাবি, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলো এখন ক্রমেই রুশ কৌশল অনুসরণ করছে। বিশেষ করে ড্রোন যুদ্ধের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। তার বক্তব্য অনুযায়ী, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দিতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে 2000-এর বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনই ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে। ব্রিটিশ জয়েন্ট অপারেশনসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জানান, রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে নেই,
কিন্তু কৌশলগত পরামর্শ দিয়ে ইরানকে সহায়তা করছে। তার মতে ইরানি ড্রোন অপারেটররা এখন অনেক নিচ দিয়ে ড্রোন উড়াচ্ছে, ফলে রাডারের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সহজ হচ্ছে। এই নতুন কৌশল পশ্চিমা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনার মধ্যে ইরবিল এর পশ্চিমা সামরিক ঘাঁটিতে একাধিক ড্রোন আঘাত হানে। সেখানে ব্রিটিশ সেনাও মোতায়েন ছিল। তবে ব্রিটিশ কাউন্টার ড্রোন টিম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। কোনো ব্রিটিশ সেনা হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ঘটনাটি পশ্চিমা সামরিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, পুতিনের গোপন হাত যে এই কৌশলের পেছনে থাকতে পারে তাতে অবাক হওয়ার কিছু নেই। তার যুদ্ধের কারণে তেলের দাম যত বাড়ছে ততই লাভবান হচ্ছে রাশিয়া। সেই অতিরিক্ত অর্থই ইউক্রেন যুদ্ধে মস্কোর জন্য বড় অর্থের উৎস হয়ে উঠছে। অন্যদিকে তেহরানও কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যীয় মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চলতেই থাকবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, ফলে এখানকার উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইতিমধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে ভিন্ন সুরে কথা বলেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক হওয়ায় এই উচ্চ মূল্য থেকে দেশটি বিপুল অর্থ আয় করছে। এই মন্তব্যের জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। তিনি কড়া ভাষায় বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইট দিয়ে জেতা যায় না। আপনার এই ভুল হিসাবের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত আমরা থামব না। ব্রেকফাস্ট চলাকালীন বেজে উঠল সাইরেন, প্রাণ বাঁচাতে দৌড় ইসরায়েলের বাংকারে বুক। তেল আভিভে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া, হঠাৎ বেজে উঠল সাইরেন, মোবাইলে অ্যালার্ট। প্রাণ বাঁচাতে বাংকারের দিকে ছুটলেন ইসরায়েলিরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে IRGC জানিয়েছে তারা কমপক্ষে 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করেন, এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরো বলেন, চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে হামলা চালিয়েছে সেটাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করেছে তেহরানের সবচেয়ে শক্তিধর দুই কূটনৈতিক মিত্র চীন ও রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলাটা মানবিকতার সমস্ত আদর্শের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বল প্রয়োগে কখনো টেকসই সমাধান নিয়ে আসে না। মস্কো ও বেইজিং এর সঙ্গে ইরানের একাধিক চুক্তি রয়েছে, তারা যৌথভাবে নৌ মহড়াও চালায়। কিন্তু ইরানের প্রতি এত পক্ষপাতমূলক কথাবার্তা বললেও সামরিক সহায়তা দেওয়ার কোনো আগ্রহ চীন কিংবা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক মহাপরিচালক আন্দ্রে কোর্তুনভ বলেন, 2024 সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছে সেটাকে বরং প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা যেতে পারে। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি আল জাজিরাকে বলেন, ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার যে কোনো সংঘাতে রাশিয়া পাশে দাঁড়াতে বাধ্য থাকবে। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে শুধু এটুকুই বলা আছে, দুই পক্ষের কেউ সংঘাতে জড়ালে অন্য পক্ষ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কোর্তুনভ মনে করেন, ইরানের সমর্থনে রাশিয়ার সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ এতে ঝুঁকি খুব বেশি। জাহাজ ট্র্যাকিং পরিষেবা কেপলারের হিসাব অনুযায়ী ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির 87.2% যায় চীনে, যা তেহরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের বিশ্ব বাণিজ্যে তেহরানের অংশ একেবারেই সামান্য। সিঙ্গাপুরের নাইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পাবলিক পলিসি অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স প্রোগ্রামের সহযোগী অধ্যাপক দিলা লোন বলেন,
ইরান বিষয়ে চীনের ভূমিকা এখন রক্ষাকর্তার ভূমিকায় রূপ নিয়েছে। তারা তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করছে, যেন একটি আঞ্চলিক বিপর্যয় রোধ করা যায়, কারণ এই বিপর্যয় চীনের আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থকে হুমকিতে ফেলতে পারে। ইরান এমন এক অস্ত্র ব্যবহার করেছে যা শুধু ধ্বংসই নয়, ভয় ও অনিশ্চয়তাও ছড়িয়ে দেয়। লক্ষ্য ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, কেন ইরান এই বিশেষ ধরনের বোমা ব্যবহার করল? এর পেছনে রয়েছে একটি স্পষ্ট সামরিক কৌশল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। এই প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত একটি বড় ক্ষেপণাস্ত্রকে সহজেই ধ্বংস করতে পারে, কিন্তু ইরান এবার সেই ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেছে নতুনভাবে। ইরান ব্যবহার করেছে গুচ্ছ বোমা। এই বোমা একবার আকাশে উঠলে নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটি ভেঙে যায় এবং এর ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য ছোট ছোট বিস্ফোরক। একসঙ্গে এতগুলো লক্ষ্য তৈরি হলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। সবকিছু একসঙ্গে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যায়। এই কৌশল অনেকটা ঝড়ের মতো, একটি বড় আঘাত নয়, বরং অসংখ্য ছোট আঘাত যা একসঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যখন একটি বড় লক্ষ্য ধ্বংস করার জন্য প্রস্তুত থাকে, তখন হঠাৎ করে তা কয়েক ডজন ছোট লক্ষ্য হয়ে যায়, ফলে অনেক বিস্ফোরকই মাটিতে পৌঁছে যায়। খোররামশর হল ইরানের সবথেকে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ধারণা করা হয় এটি একটি ক্লাস্টার ওয়ারহেড গুচ্ছ বোমা বহনে সক্ষম, যা মাঝ আকাশে ৮০টি সাবমিশনে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মূল্যায়নে এই ক্ষেপণাস্ত্রটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশ্বের সবথেকে অত্যাধুনিক এবং বহুস্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলের জন্য এটি এখন ধারাবাহিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইরানের এই গুচ্ছ যুদ্ধাস্ত্রগুলো, যা মাঝ আকাশে কয়েক ডজন ছোট বোমায় বিভক্ত হয়ে যায়, ইসরায়েলের অত্যন্ত উন্নত ও বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আয়রন ডোম সহ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বিভিন্ন উচ্চতা ও গতির হুমকি মোকাবিলায় তৈরি করা হলেও গুচ্ছ বোমার ক্ষেত্রে এটি সফল হতে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বোমা মূলত একটি বড় এলাকা জুড়ে ধ্বংস ছড়ানোর জন্য তৈরি। একটি গুচ্ছ বোমার ভেতরে প্রায় ২০ থেকে ৮০টি ছোট বিস্ফোরক থাকতে পারে। প্রতিটি বিস্ফোরক মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়, সৃষ্টি করে একের পর এক বিস্ফোরক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটি ছোট বোমাগুলোর কিছু অনেক সময় বিস্ফোরিত হয় না, সেগুলো পরে মাটিতে পড়ে থাকে, যা সাধারণ মানুষের জন্য দীর্ঘদিনের ঝুঁকি হয়ে দাঁড়ায়। ইরানের এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি শক্তিশালী বার্তা। তারা দেখাতে চাইছে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও তারা ভেঙে দিতে পারে। ক্ষেপণাস্ত্রের যাত্রাপথও অত্যন্ত পরিকল্পিত। প্রথমে এটি দ্রুত আকাশে উঠে যায়, তারপর উচ্চ স্তরে গিয়ে ধীরে ধীরে লক্ষ্যবস্তুর দিকে এগোয়। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি ধ্বংস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই পর্যায়ে, কিন্তু যদি সেটি বেঁচে যায়, তখনই শুরু হয় সবচেয়ে ভয়াবহ অংশ। নির্দিষ্ট উচ্চতায় গিয়ে বোমাটি হঠাৎ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে দেয় অসংখ্য ছোট বোমা। এগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে আসে। কোনো নির্দিষ্ট লক্ষ্য নয়, যেখানে পড়ে সেখানেই ধ্বংস। এই কৌশলকে অনেকেই বলছেন একসঙ্গে বহু আঘাতের যুদ্ধনীতি। এটি শুধু প্রতিরক্ষা ভেঙে দেয় না, বরং আতঙ্ক সৃষ্টি করে। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, US সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় 2টি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। ইরান দাবি করেছে তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির একটি হলো ভূমধ্য সাগরের উপকূলের কাছে ইয়াভানার কাছে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি, অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি। তবে ইরান এখনও তাদের এই হামলার কোনো প্রমাণ প্রকাশ করেনি। তেহরান বলছে এই ড্রোন হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবেই চালানো হয়েছে, অর্থাৎ সংঘাত এখন আর থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না।
এই উত্তেজনার মধ্যেই আরেকটি ঘটনা সামনে এসেছে। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের রামলা শহরে অবস্থিত হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি রেকাফাম বেস নামেও পরিচিত। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বেইত শেমেশের কাছে আইলা ভ্যালিতে থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র রামলা শহরে আঘাত করে একটি ডে কেয়ার কেন্দ্রের ক্ষতি করেছে। এতে অন্তত 14 জন হালকা আহত হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে আইলা ভ্যালির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। এতে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং আরও 2 জন আহত হয়েছে। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে মোট 179 জন আহত হয়েছে। তাদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। এই নতুন আহতদের যোগ হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2745 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসে জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। তবে কর্মকর্তারা বলেছেন এটি মোট ব্যয়ের সম্পূর্ণ হিসাব নয়। কংগ্রেস সদস্যরা যুদ্ধের খরচ ও পরিকল্পনা নিয়ে আরও স্বচ্ছতা দাবি করায় এই প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউস শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারে। কিছু কর্মকর্তা মনে করছেন সেই অঙ্ক $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোস্তফা খামেনি আরও বলেন শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের এই সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন আক্রমণের মুখে দেশকে অধীন বা বিভক্ত হতে দেয়নি সামরিক বাহিনী। তিনি বলেন আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে তখন সাহসী যোদ্ধারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।